সাংবাদিক বন্ধুদের আজকের এই সম্মেলনে স্বাগত। আমাদের মাঝে উপস্থিত আছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটি স্থায়ী আমন্ত্রিত সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন। বিগত দুদিন ধরে রাজ্য জুড়ে বর্ষায় জলপ্লাবনে রাজ্যের বিরাট একটা মানুষ, তারা যেমন আশ্রয় শিবিরে এসে উপস্থিত হয়েছে, আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে জলমগ্ন অবস্থায় মানুষের ভোগান্তি একটা চরম পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমাদের অতীত অভিজ্ঞতা, বিশেষ করে গত বছর এই জলপ্লাবনে যেভাবে মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে, সরকারি পরিকাঠামো থেকে শুরু ছোট ব্যবসায়ী মানুষ তাদের বাড়ি ঘরে পর্যাপ্ত জলের তোড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, আমাদের মনে হয়েছিল যে বর্তমান সরকার তারা এই অভিজ্ঞতা নিয়ে আগাম পরিকল্পনা গ্রহণ করে আমাদের জলমগ্ন অবস্থা একটা ব্যবস্থাপনা এবছর অন্তত এই রাজ্যের মানুষ দেখতে পাবে। বিশেষ করে এই প্রকল্পে স্মার্ট এই শহরে জল নিষ্কাশনী ব্যবস্থা, বিশেষ করে রেইন ওয়াটার ডিসপোজালের ক্ষেত্রে বর্তমান সরকার মানুষকে নানাভাবে আশা জুগিয়েছিলেন। আগের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় মানুষের কাছে প্রতিশ্রুতি রেখেছেন। প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য স্মার্ট সিটি প্রকল্পে যে পরিকাঠামোগত কাজ মানুষ যেটা প্রত্যাশা করেছিল, গত পরশুদিন থেকে যখন এখানে বৃষ্টি হয় বা এই বর্ষাকালীন সময়ে আমরা দেখেছি যে শহরের নগ্নচিত্র, অপ্রত্যাশিতভাবে যখন সামান্য বৃষ্টিতে মানুষের বাড়িঘরে জল ঢুকছিল, বিভিন্ন রাস্তায় জলমগ্ন অবস্থায় মানুষ আশ্রয় শিবিরে যাচ্ছিল, যেটা গত বছরও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা যেখানে জলমগ্ন হয়নি বা সেখানে বৃষ্টির জল ওই অঞ্চলে সেখানে ছিল না, এবার দেখা গেল যে আগরতলা শহরে প্রায় ৮০ থেকে ৮৫% জায়গা বিভিন্ন অঞ্চলে মানুষের জলডুবি। এই জলডুবিতে একটা নতুন অভিজ্ঞতা, আমরা নির্ভর করেছিলাম শহরের যে ড্রেনগুলি এবং এর সংলগ্ন যে পাম্প হাউসগুলি, সেগুলির মাধ্যমে এই জমা জল নিষ্কাশনে একটা প্রয়োজনীয় পদক্ষেপ আগরতলা পৌর নিগম কর্তৃক তারা যেভাবে অভয় শুনিয়েছিলেন, এবারের বর্ষার আগে যেভাবে তারা বলেছিলেন যে বিভিন্ন ধরনের প্রস্তুতি, SDRF থেকে শুরু করে সমস্ত ধরনের প্রস্তুতি আমরা লক্ষ্য করেছিলাম যে সরকারের তরফ থেকে থাকবে। কিন্তু শনিবার রাত থেকে শুরু করে গতকালকে আগরতলা শহর এবং শহরতলি শহরের দুটো নদী, হাওড়া নদী এবং কাটাখাল, তার সংলগ্ন
যারা বসবাসকারী মানুষ, এদের ভোগান্তি চরম সীমায়। এবং দেখা গেছে যে আশঙ্কা যেটা ছিল গত বছরের, তার তুলনায় এটা আরও অনেক বৃদ্ধি পেয়েছে। সামান্য বৃষ্টিতে যখন মানুষকে শিবিরবাসী হয়ে মানুষের এই দুর্দশার সম্মুখীন হতে হচ্ছে, মুখ্যমন্ত্রী থেকে প্রশাসনিক কর্তারা যখন সেখানে যাচ্ছিলেন, তারা তাদের ক্ষোভ উগরে দিচ্ছিলেন। আমাদের প্রশ্ন, এই যে স্মার্ট সিটি প্রকল্পে নানা স্মার্ট রোড, স্মার্ট সুয়ারেজ, স্মার্ট এই যে ওয়াটার লিফটিংয়ের জন্য যে ব্যবস্থাপনা, যে পরিকাঠামোগুলি, সেগুলির কি অবস্থা? আজকে আমরা লক্ষ্য করে দেখলাম যে সামান্য বৃষ্টির ফলে সমস্ত শহরের যে রাস্তা খানাখন্দে ভর্তি, রাস্তাঘাটের যে উন্নয়নের নামে কোটি কোটি টাকা এই স্মার্ট সিটির প্রকল্পে এসছে, ড্রেনেজের জন্য যে কোটি কোটি টাকা আসছে, এই টাকা খরচা করার পর কোথায় আমাদের এই শহরের বিগত দিনের যে চেহারাটা, আজ থেকে 7 বছর আগে যখন এই সরকার ক্ষমতাসীন হওয়ার আগে তারা যে প্রতিশ্রুতি রেখেছিল, বা ক্ষমতাসীন হওয়ার পরেও প্লাবনের সময় যারা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যারা রাস্তায় নেমে জনগণের এই দুর্ভোগ এটাকে কমিয়ে আনার জন্য বা এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যে প্রতিশ্রুতি রেখেছিলেন, সেই প্রতিশ্রুতিগুলি আজকেও বরঞ্চ বেড়েছে, এটা কমেনি। এখন প্রশ্নটা হচ্ছে যে পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এই যে প্রকল্প, এটা কি অবৈজ্ঞানিক প্রকল্প? বিজ্ঞানসম্মতভাবে প্রকল্প গ্রহণ করে থাকলে জল যেখানে মানুষকে রিলিফ দেওয়ার কথা, এই প্লাবনের ফলে মানুষ যেখানে নতুন নতুন এলাকা যেগুলি প্লাবিত হচ্ছে, সেইগুলি থেকে মানুষের যে অভিজ্ঞতা উঠে এসছে, কারণ আমরা আমাদের দলের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় তারা গেছেন, জনগণের সাক্ষাৎ করেছেন, জনগণের সঙ্গে আলাপচারিতায় যেটা বুঝেছেন, মানুষ আতঙ্কিত। সঠিক পরিকল্পনার অভাব, কাজের নিম্নমান, দুর্নীতি এবং এই স্মার্ট সিটির অর্থে বিপুল পরিমাণ দুর্নীতি আজকে পরিলক্ষিত হচ্ছে। দেখা যাচ্ছে সঠিক সময়ে পদক্ষেপ নেওয়া, যখন বর্ষা শুরু হতে যাচ্ছে শহরের বিভিন্ন রাস্তায় ড্রেনেজ নির্মাণের কাজ শুরু করেছে। এই ড্রেনের কাজ পরিকল্পনা নিয়ে বর্ষার আগেই তো এটা শেষ করার কথা, কিন্তু দেখা যাচ্ছে বর্ষা শুরু হতে যাচ্ছে, কাজ শুরু হয়েছে, কাজের মান এটা কোনো অবস্থাতেই এই বর্ষার দরুন এটাকে ঠিক তার যে মান অনুযায়ী কাজ করা এটা সম্ভব হবে না। তা জেনেও সরকার কেন এই সময় বিলম্বিত করে পদক্ষেপ নিলেন? তাছাড়া এই শহরের আমরা আজ থেকে আরও অন্তত 4 মাস আগে আগরতলা পুর নিগমে আমাদের এই দলের পক্ষ থেকে শহরের পরিকাঠামো উন্নয়নের কথা, শহরের নানাবিধ পরিষেবার কথা এবং পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে নিগমের প্রয়োজনীয় পদক্ষেপের কথা এটা আগাম জানানো হয়েছে। জল নিষ্কাশনী ব্যবস্থা এটা ভালোভাবে সুন্দরভাবে যেন হয়, তার জন্য ড্রেন পরিষ্কার করা, আবর্জনা জঞ্জাল সিস্টেমেটিক্যালি সাফাই করা, প্রতিনিয়ত এই কাজে কর্মচারী সংখ্যা বৃদ্ধি করা। সবচেয়ে মজার ব্যাপার যে গত 7 বছরে এই সরকার আগরতলা পুর নিগমের তার পরিধি বেড়েছে, পৌর নিগমে ওয়ার্ড সংখ্যা যেভাবে বৃদ্ধি হয়েছে, তার সাথে সেখানে নিয়মিত কর্মচারী থেকে শুরু করে সাফাই কাজের সঙ্গে যুক্ত কর্মচারীর সংখ্যা সেখানে বাড়ানো হয়নি, যার পরিপ্রেক্ষিতে প্রতিনিয়ত পুরো পরিষেবা এটা ব্যাহত হচ্ছে। জঞ্জাল আজকে সমস্ত ড্রেনগুলিকে জল নিষ্কাশনী ব্যবস্থা আটকে দিয়ে জনদুর্ভোগ এমন পর্যায়ে গেছে যে বহু মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের ভেতরে যেমন জল ঢুকে আসবাবপত্রের ক্ষতি করেছে, বিভিন্ন ছোট ব্যবসায়ীরা থেকে শুরু করে শহরের ব্যবসায়ী
তাদের দোকানপাটে জল ঢুকে একটা বিরাট আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। আশ্রয় শিবিরের কিছু মানুষ যান, আমাদের পূর্ব অভিজ্ঞতা এই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য যে আর্থিক পুনর্বাসনের প্রয়োজন, এই বিষয় সরকারের গোচরে রাখলেও সরকার প্রকারান্তরে গত বর্ষাকালীন পরিস্থিতিতে যখন সর্বদলীয় মিটিংয়ের আমরা আবেদন করলাম, সরকার সর্বদলীয় মিটিংয়ে বসলেন, আমাদের প্রস্তাবগুলি একটাও গৃহীত হয়নি বা মানুষের যে আর্থিক ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতি নিরূপণ করা সত্ত্বেও কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা সরকারের তরফ থেকে করা হয়েছে বলে আমাদের জানা নেই। প্রচুর ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। গত দুদিন ধরে এই পরিস্থিতিতে অনেক ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারের তরফ থেকে পুনর্বাসন না পাওয়াতে তাদের প্রচণ্ড আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে প্রতি বছর। তাহলে এই যে পরিকাঠামোগত উন্নয়নের কথা বলা হচ্ছে, তাই এই পরিকাঠামো কার স্বার্থে? নিগম এত রাস্তা, ড্রেন, এতগুলি কাজের তারা বিভিন্ন সময়ে দেখছি, আমি মেয়র পরিদর্শন করেন, বিভিন্ন কাউন্সিলররা বিভিন্ন এলাকায় পরিদর্শনে যান। তাহলে এই পরিদর্শনের পরিপ্রেক্ষিতে পরিকাঠামোর কি ডেভেলপড হলো যাতে করে বর্ষার জলের মোকাবেলা করা যায় বা এর থেকে মানুষকে পরিত্রাণ দেওয়া যায়, কোথাও তার ছিটে ফুটাও এই গত দুদিনের আমরা লক্ষ্য করিনি। তাই স্মার্ট সিটির যে প্রকল্প, এই প্রকল্পের ব্যর্থতা জনসম্মুখে উঠে আসছে। এই প্রকল্প নিয়ে যে দুর্নীতি হয়েছে, আমরা এই প্রকল্পের দুর্নীতির পূর্ণাঙ্গ একটা তদন্ত চাই। কেন আজকে আগরতলা শহরের স্মার্ট সিটির পরিকল্পনা চূড়ান্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে? শুধুমাত্র কিছু সৌন্দর্যায়নের নামে বিভিন্ন জায়গায় যারা কিছু পুকুর সংস্কার করে সেখানে তারা কিছু গাছ লাগিয়েছেন, হাওড়া রিভার ফ্রন্টে পার্ক তৈরি করেছেন, বিভিন্ন জায়গায় জলডুবিতে আজকে এই পার্কগুলি বেহাল দশা। একটা পরিকল্পনাবিহীন এই রিভার ফ্রন্টের ডেভেলপমেন্ট চলছে। ওই অঞ্চলের মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সঞ্চার হচ্ছে যে ওই অঞ্চলে যারা বসবাসকারী তাদের কোনো অভিমত নেওয়া হয় না। নাগরিক মতামত নেওয়ার ক্ষেত্রে এই স্মার্ট সিটির প্রকল্পের মধ্যে এটা অন্তর্ভুক্ত, কিন্তু সেই প্রকল্পে কোথাও জনগণের অভিমতকে গুরুত্ব দেওয়া হয় না। শহরে বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা প্রতিনিয়ত দেখি যে শহরবাড়ির বাসীকে তাদেরকে কিভাবে হেনস্থা করা যায়, দিয়ে কিভাবে তাদের উপর চাপ তৈরি করা যায়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নানাভাবে মানুষের ক্ষয়ক্ষতি প্রদান করে যখন উন্নয়নমূলক কাজের কথা বলে জনগণকে আশ্বস্ত করেন, আজকে উন্নয়নের যে নগ্ন চিত্র এটা এই সামান্য বৃষ্টিতেই এটা বেরিয়ে আসে। জনগণ আতঙ্কিত যে এই শহরে আগামী দিনে বসবাস করার ক্ষেত্রে এই যে বর্তমান নিগম তার ব্যর্থতার কারণে যে এই প্রাক বর্ষাতে এই অবস্থা, যখন বর্ষা শুরু হবে তখন জনগণের মনের মধ্যে আরও আশঙ্কা এটা কিভাবে প্রতিহত হবে। আমরা এই স্মার্ট সিটির যে প্রকল্পের যার উন্নয়ন কাজে এই নিগম আমাদেরকে আশার বাণী শুনিয়েছিলেন, আমরা তার সুফল দেখতে চাই। প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে, বিশেষ করে এই এক্সটেন্ডেড আগরতলা যেটা নদীর দক্ষিণাঞ্চল, প্রতাপগড়, আড়ালিয়া, ইভেন চন্দ্রপুর, এই সমগ্র অঞ্চল জুড়ে সাধারণ মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের নিকট আমরা দাবি রাখব। এটা যেন অতীতের মতো এই সরকার যেন ভুলে না যায়, তার জন্য তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাইছি। আমি আমাদের মধ্যে উপস্থিত সুদীপবাবু আছেন, আমি সুদীপবাবুকে এই সম্পর্কিত বিষয়ে উল্লেখ করার জন্য আবেদন করছি। অনেক অনেক ধন্যবাদ।
আজকের এই সাংবাদিক সম্মেলনটা সরকারকে ক্রিটিসাইজ করার জন্য না, সরকারের কাছে কিছু জিনিস উত্থাপন করা যাতে সরকার অ্যাক্ট করে, কাজ করে। আজকে যে কথাগুলো বলবো আপনারা নিশ্চয়ই আপনারা বিধানসভার ভেতরেও ছিলেন, দয়া করে আপনারা গত বন্যার পর অ্যাসেম্বলির মধ্যে কংগ্রেস দলের তরফ থেকে রাজ্যবাসীর স্বার্থে গঠনমূলক বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য আমাদের সরকার এগুলোর উপর কোনো ধরনের কাজ করতে আমরা পাচ্ছি না। আশিসবাবু যে কথাগুলো বলেছেন আমি পুনরাবৃত্তি করতে চাই না। সারা রাজ্যে একই অবস্থা, বৃষ্টি হলেই শহরগুলো গ্রামগুলো জলমগ্ন, বিশেষ করে আগরতলা শহর। এটা নতুন কোনো সমস্যা নয়। বামফ্রন্টের জমানায় শুধু একটা কথা শুনতাম, আগরতলা শহরটা একটা কড়াইয়ের মতো, জলটা বেরোবে কোত্থেকে। মানিক সরকার মানিকদের এই কথাগুলো আমাদের বিধানসভার ভেতরে বাইরে শোনাতেন তাদের ব্যর্থতা আড়াল করার জন্য। সরকার বদল হলো, প্রতিশ্রুতি ছিল যে আগরতলা শহর কোনো অবস্থাতে জলমগ্ন না হয় তার ব্যবস্থাপনা ওনারা করবেন। এই বিজেপি সরকারের যিনি প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন উনি বললেন আগরতলা শহরকে আমরা ভাসতে দেব, যেন হাওড়া উপর আমরা বাঁধ নির্মাণ করব। আমি শুধু আপনাদের মনে করিয়ে দিচ্ছি। আপনাদের এই কথাটা কেন আমি এখানে বলার চেষ্টা করছি, এই কথাটা একজন ব্যক্তি বিশেষ ওনার চেয়ার থেকে বলা হয়েছে। এই কথাটার পেছনে কোনো সায়েন্টিফিক কোনো চিন্তা ভাবনা ছিল না। কোন টেকনোক্রেটস এক্সপার্ট যদি বলতো, ওনাকে অ্যাডভাইস করতেন, তারপরে উনি কথাটা বলতেন, আমাদের কোনো বলার ছিল না। পত্রিকার শিরোনাম ছিল হাওড়া নদীর উপর বাঁধ নির্মাণের প্রেক্ষিতে আগরতলা শহর জলমগ্ন হবে না। এটা হলো না। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার আমাদের স্মার্ট সিটি প্রকল্পে অর্থ প্রদান করেছেন। এখানে টাটা একটা সংস্থাকে কনসালটেন্সি হিসাবে স্মার্ট সিটি জন্য এই জল নিষ্কাশনী ব্যাপারে ওনাদের হাতে দায়িত্ব সঁপেছেন। ওনারা ক্যাচমেন্ট এরিয়া কথা নেই, যে এখন যেমন বলা হচ্ছে, শুনতে পাচ্ছি 31 তারিখ 200 mm বৃষ্টি হয়েছে। হ্যাঁ, হয়েছে। দ্যাট ইজ এ ক্যাচমেন্ট এরিয়া। এটার উপর ডিজাইন করে টাটা কনসালটেন্সি এই যে বৃষ্টি 1 ঘন্টা 2 ঘন্টা সমানে বৃষ্টি হলে কত জল, 200 mm মিনস আনুমানিক 8 ইঞ্চি, ধরুন 8 ইঞ্চি। তাহলে এই 8 ইঞ্চি জল জমার কথা যদি সঠিকভাবে জল নিষ্কাশনী হতো, 200 mm রেইনফল মিনস 8 ইঞ্চ। তাহলে এই আগরতলা শহর, রাজপথ, কমর, মাথা অবধি বা বিভিন্ন আশপাশের এলাকায় এরকম ভাবে জলমগ্ন হওয়ার কথা না, যদি আমরা এই জলটাকে সঠিকভাবে
আমরা ক্যাচমেন্ট এরিয়া ধরে ধরে যদি আমরা ড্রেনগুলো আমরা সঠিকভাবে নির্মাণ করতাম, তাহলে তো এই জলমগ্ন হওয়ার কথা না। কেন হলো? সবচেয়ে মস্ত বড় প্রশ্ন হচ্ছে কেন হলো? আচ্ছা, ভূভারতে শুনেছেন কোথাও? আমি মাননীয় চিফ মিনিস্টারকে তার দৃষ্টি আকর্ষণ করে ওনার ইউডি আরবান ডেভেলপমেন্ট ওনারই ডিপার্টমেন্ট বোধ নাকি না এখন, হ্যাঁ ওনারই ডিপার্টমেন্ট, এখন যে ড্রেন নির্মাণ হচ্ছে স্মার্ট সিটি প্রকল্পে, আপনারা জানেন এখানে এই যে রাস্তা, এক্সিস্টিং যে রোড, তার উপর ডিবিএম অর্থাৎ ডেন্স বিটুমিনাস ম্যাকাডাম এবং মাস্টিক আসফল্ট 20 mm থিক, আর হচ্ছে ওখানে 75 mm থিক, এই দুটো কম্পোনেন্ট দিয়ে প্রায় 100 mm মানে আরো 4 ইঞ্চি রাস্তা, এক্সিস্টিং রোড যা রয়েছে তার থেকে 4 ইঞ্চি ওপরে রাস্তা আবার উচ্চতা বাড়বে। আমি একজন নাগরিক, আমি বহু কষ্ট একটা বাড়ি নির্মাণ করি। আমি যখন বাড়ি নির্মাণ করি, রাস্তার হাইটটাকে আমি রেখে, মাথার মধ্যে রেখে আমি আমার বাড়ির প্লিন্থ লেভেলটা ঠিক করি। এক্সিস্টিং রোডের উপর ভিত্তি করে আমি আমার বাড়ির প্লিন্থ লেভেলটা আমি ঠিক করি। ভূভারতে কোথাও নেই। এই রাস্তার উচ্চতা দিনকে দিন বেড়ে যাবে, আর আমার ওই যে প্লিন্থ লেভেল, আমি রাস্তা যখন বাড়ি যখন নির্মাণ করেছিলাম, ওই প্লিন্থ লেভেলটা স্বাভাবিকভাবেই যখন রাস্তা উঁচু হবে, আমার প্লিন্থ লেভেল আস্তে 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 কমতে থাকবে। এখন প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেম হচ্ছে সমস্ত জল এই রাস্তার উচ্চতা বাড়ার প্রেক্ষিতে সমস্ত আগরতলা শহরের বাড়িগুলো জলমগ্ন হয়ে পড়ছে, বেরোবো রাস্তা পাচ্ছে না। হোয়াট আনসার? এটা কোন বিজ্ঞানের, কোন টেকনোক্রেটসরা এই জিনিসগুলো করছেন আমি জিজ্ঞেস করতে চাইছি। এখানে ড্রেন, স্টর্ম ওয়াটার ড্রেন, এই যে ফুটপাথগুলো নির্মাণ হচ্ছে, স্টর্ম ওয়াটার ড্রেন ডিফারেন্ট ক্রস সেকশন উপর নির্ভর করে, ক্যাচমেন্ট এরিয়ার উপর ভিত্তি করে তারা নির্মাণ করছে, এবং তার উপর ঢালাই করে এটাকে পেভমেন্ট মানে ফুটপাথের জন্য ব্যবহার করছে। এখন হিউম্যান এরারই হোক কিংবা ভুলবশতই হোক, আমার মনে হচ্ছে এই কনসালটেন্সি টাটার কোনো ডিজাইন এবং প্ল্যানিংয়ের কোনো ত্রুটি বিচ্যুতি রয়েছে কিনা এটা আবার ভাববার সময় এসছে। হয় এটা, নয়তো জল, কেন জল ফ্লো হচ্ছে না? যদি ড্রেনের মধ্যে এন্টার করত তাহলে ড্রেন দিয়ে ফ্লো হতো, তাহলে কেন ফ্লো হচ্ছে না? আর যদি জল ভেতরে ড্রেনে ঢুকছে তাহলে কেন এভাবে ওয়াটার লগিং হবে? তাহলে কোথাও না কোথাও আমাদের ফ্ল রয়েছে। এখন আমরা উপলব্ধি করি যে ইনভার্ট যে লেভেলটা, অর্থাৎ ড্রেনের যে বটম লেভেলটা, সেটা রিচেক করার ব্যাপার রয়েছে। সঠিকভাবে যে প্ল্যান এবং ডিজাইন সেই মোতাবেক সেটা সম্পন্ন হয়েছে কিনা। কারণ আমরা জানি ওই ইনভার্ট লেভেলটা সেটাকে চেঞ্জ করা যাবে না, কিন্তু ওই মোতাবেক ডিজাইন মোতাবেক এক্সিকিউশন করা হয়েছে কিনা সেটা নিশ্চয়ই যাচাই করা যায় এবং যাওয়া উচিত। ইনভার্ট লেভেল চেঞ্জ করা যাবে না, এটা আমরা উপলব্ধি করি, কারণ তার আউটফল সমান থাকতে হবে, কিন্তু তার উইডথটাকে বাড়ানো যেতে পারে। অর্থাৎ যে ড্রেন, সেই ড্রেনের উইডথটাকে বাড়ানো যেতে পারে।
তাহলে অন্যথায় কেন জলমগ্ন হবে? ইফ টাটা ইজ রিনাউন্ড কনসালটেন্সি এজেন্সি, ইফ তাদের যদি ডিজাইন এবং এক্সিকিউশন প্ল্যানিং যদি এবং এক্সিকিউশন সঠিক হয়ে থাকে, তাহলে তো জলমগ্ন হওয়ার কথা না। তার প্রবলেমটা হচ্ছে জলমগ্ন কেন হচ্ছে। 200 mm বৃষ্টিতে, হ্যাঁ ঠিক আছে, যখন জলমগ্ন হয়ে পড়ল তখন কিন্তু এই হাওড়া কিংবা কাটাকাল সেরকমভাবে স্মৃত হয়নি, ফুলে ফেঁপে ওঠেনি। তাহলে এই জলগুলো আরামসে তাদেরকে ফ্লো যদি থাকতো, তাহলে কি এই কাটাকাল এবং আমার হাওড়াতে তাদেরকে আমরা যেতে পারতো, জলটা ডাইভার্ট করতে পারতাম। বাট দিস হ্যাজ নট হ্যাপেন্ড, রেজাল্টিং যে এই মানুষের বাড়ি ঘরে, রাস্তাঘাটে, দোকানপাটে বিশ্রী অবস্থা। মেয়র সাহেব তো আমাদেরকে আশ্বস্ত করেছেন গত বর্ষায়, অন রেকর্ড আমি বললে আমি চালিয়ে দেখাবো, যে আগামী বর্ষা মানে এই বর্ষায় আগরতলা শহর আর জলমগ্ন হবে না। মেয়র সাহেবকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনার প্রতিশ্রুতির কি হলো? আপনি আমাদেরকে গত বন্যায় আশ্বস্ত করেছিলেন, গতবার থেকে তো আরো বেশি হাবুডুবু খাচ্ছে আগরতলা শহর, নতুন নতুন জায়গায় সাবমার্জ হচ্ছে। হ্যাঁ, এরিয়া বেড়েছে, নতুন নতুন জায়গায় সাবমার্জ হচ্ছে। সেকেন্ড, আমি প্রপোজাল গত বিধানসভার মধ্যে আপনারা দয়া করে শুনবেন, প্লাস্টিক বটল ফ্লেক্স ব্যান করুন। প্লাস্টিক বটল এবং ফ্লেক্স, দে আর নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স, এগুলোকে ব্যান করুন। এগুলো পচন ধরে না, এই ওয়াটার লগিং ড্রেনেজে আটকে যায়। এই ফ্লেক্সের প্রেক্ষিতে রেইন ওয়াটার যেমন আর্থ সারফেসে পেনিট্রেট করতে পারে না, অবস্ট্রাকশন ফেস করতে হয়, ঠিক জল যখন জমে এই ওয়াটার বটলগুলো আমরা যত খেয়ে যত জায়গায় ফেলে দিই। আমাদের সিভিক সেন্স, আমাদের ত্রিপুরাবাসীর কিংবা আগরতলা শহরে যারা আমরা বসবাস করি, আমাদের সিভিক সেন্সের অভাব। তাহলে ওয়াই নট প্রত্যেকটি ওয়ার্ডে আমার প্রপোজাল থাকবে, ছেড়ে দিন বেকার ফেকার। ভারতীয় জনতা পার্টি যারা সমর্থন করে কর্মীরা রয়েছেন, তারাও তো আমাদেরই এই রাজ্যের সন্তান। প্রত্যেকটি ওয়ার্ডে 4-5 জন করে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করুন, যাদের কাজ হবে, এবং ম্যান্ডেটরি করুন এই বাড়ি বাড়ি থেকে আবর্জনা যে সংগ্রহ করা, এগুলো প্রত্যেক বাড়ি থেকে রিফিউজ করে। নই, পশ্চিমবাংলায় করেছে ম্যান্ডেটরি, প্রত্যেকটি শহরে করেছে যে ম্যান্ডেটরি তোমাকে ওই আগরতলা মিউনিসিপ্যালের তরফ থেকে যখন এই আবর্জনা সংগ্রহ করতে যায়, তোমাদেরকে এখানে তাদের হাতে জিনিসগুলো দিতে হবে। আমরা কি করি, একটা বিরাট অংশের মানুষ সমস্ত আবর্জনা এনে বাড়ির সামনে ড্রেনের মধ্যে ফেলে দিই। তাহলে এই সিভিক ভলান্টিয়ার যদি আমরা নিয়োগ করি, ইট উইল বি দেয়ার রেসপন্সিবিলিটি যে হুইচ ফ্যামিলি কার বাড়ির সামনে এই আবর্জনা ফেলছে প্যানালাইজ করা। ইউ হ্যাভ টু বি হার্শ, ইউ হ্যাভ টু বি স্ট্রিক্ট। প্লাস্টিক আপনি এখানে ব্যান করেছে, কে মানছে? কে মানছে? এখন যদি আমরা আমাদের দাবি ফ্ল্যাক্স ব্যান করুন এবং প্লাস্টিক বটল ব্যান করুন, তা মানুষ স্বাভাবিক আমরা জল খাবো কিভাবে? প্রশ্ন উঠবে, যারা জল পান করে বোতলে হবে। মৃৎশিল্পীরা, পটারি যারা, কুমার যারা রয়েছেন, তাদের কাছ থেকে মাটির 1 লিটার 2 লিটার এনে, হ্যাঁ 20 লিটার জার আপনারা ব্যবহার করুন। যারা জলের ফ্যাক্টরি আছে ওখানে হোক, 20 লিটার জার হোক, কিন্তু এই 500 1 লিটার 2 লিটারের বোতল আমরা খেয়ে যত জায়গায় ফেলে দিই। স্টপ ইট, ব্যান করুন। সেই জায়গায় ইউ এনকারেজ যারা কুমার পটারি যারা আছে, মৃৎশিল্পীরা যারা আছে, তাদের লাইভলিহুড বাড়বে।
এটা প্রায় অলমোস্ট এই শিল্পটা হারিয়ে যাচ্ছে, কিন্তু এই শিল্পটাকে পুনরায় ঠিক তেমনি ফ্লেক্স ছেড়ে দিন। আমাদের আর্ট কলেজ থেকে প্রচুর ছেলেমেয়েরা প্রতি বছর বেরোচ্ছে দারুণ দারুণ আর্ট করে। ফ্লেক্সের আসার আগে আমরা কাপড়ের মধ্যে লিখে আমরা করতাম না, ইলেকশন গাইতাম না, প্রচার করতাম না। আর এখন তো ফ্লেক্সে 6 লাখ। অল দিস আর নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স। এই কথাগুলো এখানে নতুন ভাবে বলছি না, অ্যাসেম্বলি তো বলেছি, বাট হু হিয়ার্স, হু কেয়ারস? তা আমরা তো উই আর ডিগিং আওয়ার ওন গ্রেভ। আমরাই তো আমাদের কবর খুঁজছি। তো আমি আবার সরকারের কাছে আবেদন রাখব, সিকিম যদি পারে, ওয়ান অফ দ্য নর্থ ইস্টার্ন স্টেটস, যে কমপ্লিট নো ফ্লেক্স, নো প্লাস্টিক, নো ওয়াটার বটল, নাথিং, তারা যদি পারে নেচারের সঙ্গে জাস্টিস করতে, আমরা কেন পারবো না? এটাই তো আমাদের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা সরকার যেন অ্যাকসেপ্ট করে এবং এটা কার্যকর করে যেন দেখানো হয়, আমাদের অনুরোধ থাকবে সেটা সরকারের কাছে। দীর্ঘদিন ধরে আমরা শুধু এই যাত্রা না, বামফ্রন্টের জমানা থেকে আমরা বলে আসছি, যেহেতু আমার এলাকায় একটা, আশিসবাবুর এলাকায় একটা বিশাল বড় হাওড়া এবং কাটাকাল, প্লিজ আপনারা প্লে করবেন। লাস্ট অ্যাসেম্বলি সেশনের এই যে জল নিয়ে যখন কথাবার্তা হয়, বলেছিলাম এই দুটো নদীকে ড্রেজিং করুন। জবরদখল হয়ে রয়েছে, জলটা যে বেরোবে, অবস্ট্রাকশন যদি পায়, কি দোষ? সবে জলটা তো যাবে, মানুষের বাড়িঘরই তো যাবে। যে কাটাকাল এবং আমরা মুক্ত না করতে পারি, তো স্বাভাবিক এক্সেস রেইন ওয়াটার আপনার আমার মানুষের বাড়ি ঘর দোকানপাট যাওয়া ছাড়া তার কোনো উপায় থাকবে না, এবং সেটাই হচ্ছে। তো স্মার্ট সিটি আমরা ড্রেন ট্রেন সব নির্মাণ হবে, কিন্তু আসল কাজগুলো যদি না করি, তাহলে all money that we are spending will be of no use, and the worst sufferers will be the common people. আমি দুর্নীতি নিয়ে আসবে বলেছিলাম, আমি সে জায়গাও যাচ্ছি না। মানুষ আজকে সারা ত্রিপুরার মানুষ দারুণভাবে ক্ষতিগ্রস্ত। পুকুর জলে ভেসে গেছে, মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত, মানুষের পুকুর ভেসে গেছে, মানুষ ক্ষতিগ্রস্ত। চাষিরা, কৃষকরা দারুণ টাকা ডাইভার্ট করে আমরা বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের চেষ্টা করা হয়েছে। আর আর সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা দিয়েছে, এটা হচ্ছে আমাদের রাজ্যের প্রাপ্য, ন্যায্য প্রাপ্য টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছে। এর বাইরে তো কোনো টাকা দেয়নি। 14-15 হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে দাবি বলেছিলেন। তো সেই জায়গায় সবটা মিলে 700-800 কোটি টাকাও আমরা পাই নাই। তো স্বাভাবিকভাবে রাজ্যের মানুষ যারা ক্ষতিগ্রস্ত হলেন, তারা আজকে গত ফ্লাডের টাকার জন্য আমাদের কাছে যেখানেই যায় বলেন আমরা টাকা পাইনি। কেউ বলছে আমরা 3000 পেয়েছি, কেউ বলছে 2000 পেয়েছি, আমার ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ টাকা। তো এই যদি পরিস্থিতি হয়, তাহলে এই রাজ্যের মানুষ আগামী দিন তাদের কপালে আরো দুর্দশা। মানিক সরকার গেল, বিপ্লব দেব গেলেন, মানিক সাহা চালাচ্ছেন, but nobody is paying proper attention to the sufferings of the people. ওই হঠাৎ করে ট্রাফিক কন্ট্রোল করতে পারছো না। ট্রাফিক পুলিশ দেখো একটার সঙ্গে একটা কোরিলেটেড।
ট্রাফিক পুলিশের নিয়োগ নেই, টিএসআর দিয়ে চালাচ্ছ। তাদের সিস্টেম কি? ফাইন, পেনালাইজ করা। কারণ বলা হয়েছে সরকারকে, আমার ট্রাফিক দপ্তর, আমার এতটা রেভিনিউ আমার চাই। না, ইউ ক্যাচ হোল্ড অফ, পেনালাইজ। ঠিক আছে, পেনালাইজ করো, পেনালাইজ করো, আপত্তি নেই, কিন্তু রেমিডির মেজার তো আমাদের পেতে হবে। সবটাই হচপচ। দিস গভর্নমেন্ট ডাজন্ট হ্যাভ এ ভিশন, তার লক্ষ্য নেই। যখন যেটা উদ্ভট চিন্তা মাথা আসছে সেটাই কার্যকরী করার চেষ্টা করছে। কাজে what sufferers are the common people. I urge upon the people of Tripura, চুপ কইরা থাইকা হজম কইরেন না। আমাদের রাজ্যের প্রবলেম কি? আমাদের রাজ্যে মারা গেছেন উনি স্বাধীনতা সংগ্রামী, সংবাদপত্রের সঙ্গে জড়িত ছিল। জিতেন পাল্লা মনে আছে তো আপনাদের? উনি নেই। উনি একাই 100 লোকের কাজ করতেন, সরকারকে দিশা দেখাতেন, চিঠি লিখতেন, কেস করতেন। আরেকটা জিতেন পাল আমাদের রাজ্যে নেই। আমরা রাজনীতি করে উচিত কথা বলে দিকে নানাভাবে ক্রিটিসিজম হয়, মনে করে বোধহয় আমরা সবটাই বলছি ভোট সংক্রান্ত চিন্তা। আরে ভোটে ফোটে বাদ দেন। আই এম কনসার্ন, আমি কি ছেড়ে যাচ্ছি, কি রেখে যাচ্ছি, ত্রিপুরাটা কোন জায়গায় আমরা নিয়ে যাচ্ছি। আমাদের ছেলে জেনারেশন নেক্সট তারা কিসের উপর থাকবে? এই ভাবনা থেকে আজকে আমরা প্রেস মিটগুলো বিধানসভা ভেতরে বাইরে আমরা কথা বলার চেষ্টা করি। আমি আর্জ আপন দ্য পিপল অফ দ্য স্টেট, এত ভয় পাইলে হইতো না। এটা কাপুরুষ বাঘের জার্সিও ঘাউ ঘাউ করে। প্রতিবাদ করুন। শুধু ওই বিরোধী দল, রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করবেন আর আপনার তামসা দেখবেন। সাফার তো আপনারাও হইতেছেন, আমরা হইতেছি, আপনারা হইতেছেন। কমন পাবলিক হোয়াট সাফারার্স। সহযোগিতা করুন। আর সিভিক সেন্স, তাহলে আমি কি কি প্রস্তাব দিলাম? প্রত্যেকটি ওয়ার্ডে 5-6 জন করে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করুন। প্লাস্টিক বোতল ব্যান করুন, ফ্ল্যাক্স ব্যান করুন, কার্যকর করুন। প্লাস্টিক ব্যান করেছেন, কোনো এফেক্ট নেই। দিস আর ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। কাটাখাল নদীগুলো ড্রেজিং করুন। আমি শুধু আগরতলা শহরের কথা বলছি, বাকি নদীগুলো ড্রেজিং করুন। কেন এরকম হবে? মানুষের ক্ষয়ক্ষতি হবে, সম্পত্তি নষ্ট হবে। আর আমরা বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট ফ্ল্যাক্স, বড় বড় কথা, লম্পজম্প কথা, তার জন্য মানুষ আপনাদের ক্ষমতা বসিয়েছিল নাকি? আর একটা কথা ঠিক, এমটি ভেসেল কলসি টং টং বেশি করে। এরা টং ইডিয়েটস আর রানিং দ্য শো। এনি কোয়েশ্চেন ফ্রম ইউর এন্ড? Has those been implemented, or has the money that was supposed to come? আগে ফার্স্ট বাংলাতে বলি। সর্বদলীয় মিটিংয়ে আমরা চ্যাট করেছি, সর্বদলীয় মিটিংয়ে আমরা চ্যাট করেছি। এখান থেকে কেন্দ্র থেকে অফিসার এসেছেন, আমাদের মন্ত্রিসভার সভ্যরা চ্যাট করেছেন, মানে চ্যাটিং করেছেন। শুধু গল্প কথাবার্তা হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। গেছে বিভিন্ন জায়গায়, অমরপুর, সোনামুড়া টোনামুড়া গেল। আমরা আশা করেছিলাম যে ভালো কিছু হয়তো বা 14,000-15,000 কোটি টাকার একটা প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা দিয়েছিলাম, হয়তো বা পাবো। কোথায় সেটা?
কোথায় সেটা? ডাবল ইঞ্জিন সরকার, ডাবল না ট্রিপল, চৌথ, মানে কি নেই তাদের, সবটাই তো তাদের হাতে। তো রিপ্লাইং টু ইউর কোয়েশ্চেন, ইয়েস, we chatted, we gave lots of proposal. We thought the government of India will extend their helping hand, but unfortunately not a single funding has been given to the state of Tripura for the flood affected people. It was not declared as a national disaster. In spite of the so many losses of lives, property, agriculture, fishery, infrastructure, everything was damaged. But the central government remained a silent spectator. Are kichu prashno, any question further? Out of this, can I ask one question? Most of the political parties had condemned the incident that happened in Gumudi district with the EM denied Gumudi. This is not. But no, I'm saying that. But today there's a protest and the district has been totally collapsed over there. In such a situation, in dream situation, should we leave the state? How to see that blockage? नहीं, हम what should I say? हम क्यों बोले? ये आपस में ये तो दिखावा है। एक साथ घर भी करोगे, संसार भी करोगे, लड़ोगे भी, तोड़फोड़ भी करोगे, ताला भी दोगे, ये सब तो आम जनता को गुमराह करने के लिए है। जब when you do not have any concrete issue of public related, you just exploit the emotion and sentiment of the innocent minds. That's what I can say. Thank you.